তোমরা লাইনে সবাই? জি ম্যাম। জি ম্যাম আছি। আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? জি বন্ধ করে দাও, শোনা যাবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে জি ম্যাম। স্ক্রিন শেয়ারটা করেন লেকচারটা। গত ক্লাসে আমরা করেছিলাম যে কোলিনার্জিক অ্যাডমিনিস্টার ডাইরেক্টলি অ্যাক্টিং গুলো পড়েছিলাম, মনে আছে তোমাদের? জি ম্যাম। ম্যাডাম ওই ওদেরকে একবারে নিয়ে তারপর স্ক্রিন শেয়ারটা একবার দিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঈশা, ঠিক আছে, আমি কথা বলতে গেছি। ঈশা, অরুণিমা, মাইনুল, হ্যালো। Yes ma'am. Yes ma'am. Yes ma'am. জি ম্যাম। সাউন্ড ভালো আসছে না, কেটে কেটে আসছে সাউন্ড। হ্যালো। জি ম্যাম। হ্যালো। জি ম্যাম। জি ম্যাম। ঈশা, ম্যাম শোনা যাচ্ছে। হ্যালো। জি ম্যাম। জি ম্যাম। হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? Yes ma'am. ইয়েস ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে। শুনে দেখেন, শুনে দেখেন, ওরা যে হ্যালো বলছে কেমন করে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো সেলিম ভাই। হ্যাঁ শুনি। শোনা ওদের কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ একটু ওদের শুনতে। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে কোলিনার্জিক অ্যাগনিস্ট পড়েছিলাম, মনে আছে? পড়েছো তোমরা? বলে দেন যারা ঢুকবে এরপরে আর 5 মিনিট পরে আর সময় যাবে। আর 5 মিনিট আমরা অ্যালাউ করবো, এরপরে কিন্তু আমরা অ্যালাউ করবো না, আমরা সেভ করে ফেলবো। এটা সবাইকে জানাতে জানাই দাও, হ্যাঁ? কারণ 10 মিনিটের পরে আর কারো পার্সেন্টেজ নেওয়া হবে না ক্লাসে, ঠিক আছে? সবাইকে বলে দাও। আমরা এই 10 মিনিট ওয়েট করছি আর কি, এটাই আমার জন্য সমস্যা হয়ে গেল, সময় চলে গেল। তোমরা রিপ্লাই করছো না কেন যে গত ক্লাসে পড়া তোমরা পড়েছো কিনা? মাইনুল, 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 জি ম্যাম। হ্যাঁ বলছো না কেন? আমি যে জিজ্ঞেস করছি গত ক্লাসে পড়া পড়েছো কিনা? ম্যাম পড়েছি। পড়েছো, আচ্ছা। কোথাও কোনো প্রবলেম ফেস করেছো পড়তে গিয়ে? না ম্যাম, মেকানিজম গুলো বুঝতে পেরেছো? মেকানিজম গুলো না বুঝতে পারলে কিন্তু তুমি রেসপন্সটা আলটিমেটলি কিভাবে হচ্ছে বলতে পারবে না, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কোলিনার্জিক অ্যাগনিস্টের মাঝে রিসেপ্টর গুলো পড়েছি, তাদের সাবটাইপ করেছি, তারা কিভাবে কাজ করে, তাদেরকে আমরা কাজ করে বলা, তাই না? আচ্ছা, আজকে আমরা পড়বো মানে কোলিনার্জিক ড্রাগের মাঝে যেটা ছিল ইনডাইরেক্ট রিঅ্যাক্টিং, সেটা পড়বো, হ্যাঁ? তো ইনডাইরেক্টলি কেন? ইনডাইরেক্টলি হচ্ছে গিয়ে যারা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, কিন্তু তারা যে অ্যাসিটাইলকোলিন যে রেসপন্সটা দেখাচ্ছিল সেই রেসপন্সটা ওরা এনহ্যান্স করবে বাই ইনহিবিটিং দ্য ব্রেকডাউন অফ। ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড এখনো দিচ্ছি না, স্লাইড এখনো দেইনি। তোমাদের আসা শেষ হবে, এলাও করছি এখন। যখন এলাও শেষ হবে তখন স্লাইড দিব। আমি কথা বলা শুরু করছি, এরপরে কিন্তু এলাও হবে না, সবাইকে জানিয়ে দাও। 10 মিনিট সর্বোচ্চ সময়, এরপরে ঢুকতে চাইলে আমরা দিব না। ক্লাসে একটা নিয়ম থাকতে হবে, ঠিক আছে? আমি যেটা মুখে বলা শুরু করছি, যে স্লাইড দেখাবো, আমার সহকর্মী আমাকে দেখাবেন তোমাদেরকে। তোমরা শুনো যে গত ক্লাসে আমরা পড়েছি যে ডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ, তার মানে ওরা সরাসরি আইদার মাসকারিনিক অর নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করছে এবং তারপর তারা রেসপন্স দেখাচ্ছে, ঠিক আছে? এটা পড়েছিলাম গত ক্লাসে। আজকে হচ্ছে এমন কিছু ড্রাগের কথা আমরা বলবো, এরা হচ্ছে কোলিনামাইমেটিক বলি, মানে অ্যাসিটাইলকোলিনের রেসপন্স দেখাবে অ্যাসিটাইলকোলিনকে ভেঙে যেতে বাধা দিয়ে। আর অ্যাসিটাইলকোলিন কিভাবে ভেঙে যায় সে কথাটা আমরা একটু পরে বলা শুরু করব। যে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম দিয়ে ভাঙে, গত ক্লাসে আমরা বলেছিলাম বা তার আগের ক্লাসে আমরা বলেছিলাম কিভাবে তৈরি হয়, সিনথেসিস, ফেট, স্টোরেজ, এসবগুলো বলা হচ্ছে। এগুলো ভালো করে পড়বা রিজন এন্ড ভাইবার জন্য, এই কোশ্চেনের অ্যানসারগুলো যেন রেডি থাকে সবার, হ্যাঁ? মাইনুল, আজকে স্পিড ঠিক আছে ক্লাসে কথা বলার? এভাবে বললে হবে? বুঝতে পারবে মাইনুল? জি ম্যাম, এভাবে বললে হবে। ঠিক আছে।
ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা কোলিনোমাইমেটিক করছি, তার মানে এইসব ড্রাগের রেসপন্সটা অ্যাসিটাইলকোলিনের মতোই। কিন্তু এখানে পার্থক্যটা কোথায়? গত ক্লাসে যে ড্রাগগুলো আমরা বলেছিলাম তারা ছিল সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারছে এবং তাদের রেসপন্সটা অ্যাসিটাইলকোলিন যা দেখাচ্ছিল তার মতোই হবে। এখন আজকে ক্লাসের পড়াটা হচ্ছে সেই সব ড্রাগ যারা অ্যাসিটাইল ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম বের হয়ে গেছে, ডিস্টার্ব দিচ্ছে মেবি ম্যামের। হইছে, বের হয়ে যাবো আমরাও। না 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 না, থাক থাক, না, ম্যাম wait ঢুকবে, করো। ম্যাম ঢুকবে। সেলিম ভাই স্লাইড শেয়ার করতে গিয়ে লেফট মারি দিছে। বেশি পণ্ডিতের জন্য আর কি। এই এটা বলতে হবে না সবাইকে যে 100 জন আস্তে আস্তে। 100 জন ঢুকতে পারতেছে, এটা বলা উচিত তো। হ্যাঁ এটা তো দরকার বলা। অ্যাপ্লিকেশন দিল না, অ্যাপ্লিকেশন দিল তো ওরা প্রিন্সিপাল স্যারের কাছে। সাউন্ড শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম কিছু শুনতে পাচ্ছি না। ম্যামকে একটা কল দে, ম্যাম জানেও না। ঈশা ম্যামকে একটা কল দে, ম্যাম জানে না, গতকালের মতো হয়েছে, ম্যামকে কল দে। ঈশা কি আছে ক্লাসে? ঠিক আছে, আমি কল দিচ্ছি। মাইক্রোফোন চালু করুন। হ্যালো, জি ম্যাম, এখন এখন শোনা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঈশাকে ফোন দিতে না পারো, আমি তো মোবাইল আমার রুমে রেখে এসেছি, আমি ক্লাসরুমে। ওইটা অফ হয়ে গেছে, ওরা এখন দেখতে পাবে না, হ্যালো, ও আর দেখতে পারবে না। 98 জন ঢুকে গেছে, শেষ 10 মিনিট পার হয়ে গেছে। এখানে কি 100 জনের লিমিট আছে? শুধু নেবেন না, এরকম এখানে মনে করেন যে 100 ডুববে জনের বাইরে হবে, ডুববে বাইরে হবে, আপনি একবার স্লাইডে যাইতে হবে, একবার ওদের কোন অনুমতি দিতে হবে, স্লাইডে যাইতে হবে, জান্নাতুল এসে চলে গেল। পুরো 1 ঘন্টা গেছে। মানে ওরা যা ঢুকছে, ওরা এখন ক্লাস করার না করার এটা ওদের ইচ্ছা। ক্লাস করলে লাভবান হবে, আর যদি ঢুকে যদি চলে যায় তাহলে ওরা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা একবার ঢুকে তারপর চলে যেও না, চলে গেলে তো তোমরা আসলে মিস করবা, কারণ আবার আমরা 10 মিনিট পরে আবার ইয়ে করবো, তো আর নাহলে পুরো 1 ঘন্টা দেখবেন যে দুই একজন ঢুকবে বের হবে, আপনার অনুমতি দিতে ক্লাসে নিতে ম্যাম নেটওয়ার্কের সমস্যার জন্য ডিসকানেক্ট হয়ে যায় মাঝে মাঝে। হয়ে গেলে এখন কি করবো বলো? তোমাদের এই সমস্যাগুলো যদি মানে সবকিছু তো বুঝতে হবে, সিস্টেমের সাথে তো চলতে হবে, তাই না? আপনার আচ্ছা, এখন আমাদের সাথে শোনো, ক্লাস আমি পুরাটা শুরু দেখতে করে পাচ্ছেন দিচ্ছি কিনা এখন। দেখেন। এখন স্ক্রিন দেখতে পাচ্ছো পুরা? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। অনেকে কিন্তু মাঝে মাঝে দেখতে পারে না, কারণ একটা হ্যাঁ, জনের না দেখতে মোবাইলে পারলে বললো, না দেখতে পারলে ডাইনামিক বললো। ফটো ইয়েতে দেখতে এখন দেখো, এটা দিয়ে দেখা যাবে না? দেখতে পাবেন। বসেন না। না না, বুঝতে পারলাম। আচ্ছা, আমরা কোলিনেস্টারেজ ইনহিবিটরে চলে যাই। অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমটা কিভাবে অ্যাসিটাইল কোলিনকে ভাঙে সেটাতে আমরা চলে যাব, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। এখন কেয়ারফুল থাকো, এখন ক্লাস শুরু হয়ে গেছে, আর কি করো না। স্লাইড চেঞ্জ হচ্ছে না। আমি তো চেঞ্জ করতেছি, তোমরা স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন বলতেছো? চেঞ্জ হচ্ছে না, আসলেই হচ্ছে না। ম্যাম একটা স্লাইডেই দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে না বলে ওই স্ক্রিনে একজন মোবাইলের রেজোলিউশন একটা ব্যাপার। এবার দেখা যাচ্ছে কিনা দেখো এখন তো? দেখা যাবে। জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন এটাই দেখো, এই স্টেপটা থেকে আমরা পড়া শুরু করবো এখন, ঠিক আছে? অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম, কোলিনেস্টারেজ এনজাইম, না এগুলো হচ্ছে যে এনজাইম গুলো অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলে, হাইড্রোলাইসিস করে ভেঙে ফেলে এবং অ্যাসিটাইল কোলিনের মতো অন্য এস্টার ড্রাগগুলোকে ভেঙে ফেলে। হ্যাঁ, বলো বলো। হ্যালো, সাউন্ড ভেঙে ভেঙে হ্যাঁ কি? ম্যাম সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে, কিছু বোঝা যাচ্ছে না।
কি যে করবো তোমাদের নিয়ে, কবে যে তোমরা ক্লাসে আসবা? এখন 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 শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, শোনো, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম, কোলিনেস্টারেজ এনজাইম গুলো হচ্ছে যারা অ্যাসিটাইল কোলিন এবং অন্যান্য এস্টার ড্রাগগুলোকে ভেঙে ফেলে। এরকম এনজাইম দুই রকম আছে, একটা হচ্ছে ট্রু অ্যাসিটাইল কোলিনেস্টারেজ আর একটা হচ্ছে সিউডো অ্যাসিটাইল কোলিনেস্টারেজ। সিউডো অ্যাসিটাইল কোলিনেস্টারেজটার নাম হচ্ছে বিউটারাইল কোলিনেস্টারেজ, আর একটা নাম আছে, ঠিক আছে? ট্রু অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যেটা স্পেসিফিক অ্যাসিটাইল কোলিনেস্টারেজ বলতে আমরা বুঝি, সেটা মেইনলি কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়ে থাকে। এছাড়া আরবিসি, প্লাসেন্টা, নিউরোমাসকুলার জাংশন, আর্টেরিয়াল গ্যাংলিয়াতেও থাকে, তবে মেইনলি হচ্ছে কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়ে থাকে। আর সিউডো কোলিনেস্টারেজটা মূলত প্লাজমাতে থাকে, মূলত প্লাজমা। এছাড়া লিভার, স্কিন, ব্রেন, জিআইটি এগুলোতে থাকতে পারে, বাট মূল মনে রাখবা কোথায়? অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ট্রু যেটা, সেটা কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়ে, আর ফলস বা সিউডো বা বিউটারাইল কোলিনেস্টারেজটা থাকবে প্লাজমাতে। এই ট্রু অ্যাসিটাইল কোলিনেস্টারেজ মূলত ভেঙে ফেলে অ্যাসিটাইল কোলিনকে, আর সিউডো কোলিনেস্টারেজ অ্যাসিটাইল কোলিনকে ভাঙে বাট কম। তাদের মেইনলি হচ্ছে গিয়ে ভেঙে ফেলে হচ্ছে গিয়ে বিউটারাইল কোলিন নামে ড্রাগ, এস্টার এছাড়া অন্যান্য এস্টার ড্রাগ যেমন প্রোকেইন, সাক্সামিথোনিয়াম, এই ড্রাগটা আমরা পড়বো, এটাকে ভাঙে হচ্ছে সিউডো কোলিনেস্টারেজ এনজাইমটা। তাহলে এই তথ্যগুলো সেটআপ করো মাথার মাঝে, এই কয়েকটা কথা মনে রাখতে হবে। এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো, আমি স্টেপে যাব। অ্যাসিটাইল কোলিনেস্টারেজটা কি করে? নরমালি অ্যাসিটাইল কোলিন এই এনজাইমের একটা অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে এটা অ্যাসিটাইল কোলিনেস্টারেজ, তো অ্যাসিটাইল গ্রুপটা এনজাইমটা অ্যাসিটাইল কোলিন থেকে অ্যাসিটাইল গ্রুপটা এনজাইমটাকে দিয়ে দেয়, তো এনজাইমটা হয়ে যায় অ্যাসিটাইলেটেড এনজাইম। তারপরে সে কি করে? খুব দ্রুত ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, যার মানে হাইড্রোলাইসিস করব, ভেঙে গিয়ে এই এনজাইমটা আবার ফ্রি হয়ে যায় নতুন আরেকটা অ্যাসিটাইল কোলিনকে ভাঙার জন্য। এই যে স্টেপগুলো, এই যে তিনটা স্টেপ, মানে প্রথমে অ্যাসিটাইল কোলিন এনজাইমের সাথে অ্যাক্টিভেট সাইটের সাথে বাইন্ড করলো, তারপরে অ্যাসিটাইলেটেড এনজাইমটা আলাদা হয়ে গেল, কোলিন আর অ্যাসিটাইলেটেড এনজাইম হিসেবে আলাদা করে ভেঙে গেল। এই অ্যাসিটাইলেটেড এনজাইমটা আবার দ্রুত অ্যাসিটাইল গ্রুপ থেকে ফ্রি হয়ে আরেকটা নতুন অ্যাসিটাইল কোলিনকে ভাঙার জন্য যে স্টেপ, সেটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। এই তিনটা স্টেপের মাধ্যমে এই এনজাইমটা অ্যাসিটাইল কোলিনগুলোকে ভেঙে ফেলে। এই অংশটা বুঝছো? এই অংশটা বুঝছো? আরেকবার একটু এখানে খেয়াল করো, অ্যাসিটাইল কোলিন যখন এনজাইমের সাথে বাইন্ড করে, এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট আছে যার সাথে অ্যাসিটাইল কোলিনটা বাইন্ড করবে। হ্যাঁ, বাইন্ড করার পরে কি হয়? বাইন্ড করলে অ্যাসিটাইল কোলিনটা ভেঙে যায়, অ্যাসিটাইলেটেড অংশটা এনজাইমের সাথে যায় আর কোলিনটা আলাদা হয়। অ্যাসিটাইলেটেড এনজাইম যেটা, সেটা অতি দ্রুত 150 মিলিসেকেন্ডের ভিতরে আবার ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিটাইল গ্রুপ থেকে নিজেকে মুক্ত করে ফেলে, সো দ্যাট ইট ক্যান বাইন্ড অ্যানাদার নিউ অ্যাসিটাইল কোলিন। আবার সেই অ্যাসিটাইল কোলিনকে ভাঙার জন্য নতুন এই একই স্টেপগুলো সে বারবার করতে থাকে। এইভাবে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমটা অ্যাসিটাইল কোলিনকে ভাঙে। প্রথমে অ্যাসিটাইল কোলিনের সাথে বাইন্ড হয়, অ্যাসিটাইলেটেড এনজাইম হিসেবে নিজে থাকে, কোলিন আলাদা থাকে। অ্যাসিটাইলেটেড এনজাইমটা আবার ফ্রি হয়, দ্রুত পানির সাথে রিঅ্যাকশন করে, যেটাকে আমরা হাইড্রোলাইসিস বলি। এই স্টেপগুলো আমরা বলবো পরবর্তীতে। তাহলে দেখো, এই যে অ্যাসিটাইলেটেড এনজাইম পানির সাথে রিঅ্যাকশন করে, যেটাকে আমরা হাইড্রোলাইসিস বলছি, এই ঘটনাটা অনেক দ্রুত হয়, মিলি সেকেন্ডের ভিতরে হয়। আর কার্বোমাইল গ্রুপের যে ড্রাগগুলো আমরা একটু পরে দেখবো, ওগুলোর সাথে এই হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা একটু স্লো হয়। পানির সাথে ভেঙে গিয়ে এনজাইমটা ফ্রি হওয়ার ঘটনাটা যেটা বললাম, সেটা একটু সময় লাগে, এই আধা ঘন্টা থেকে 6 ঘন্টা সময় লাগে। আর যখন ফসফোরাইলেটেড এনজাইম হয়, মানে ফসফোরাইলেটেড গ্রুপের সাথে এনজাইমটা বাইন্ড করে, তখন এই যে সেকেন্ড স্টেপ যেটা হাইড্রোলাইসিস, সেই ঘটনাটা হতে আরো সময় লাগে, অনেক স্লো, দেখা যায় 100 ঘন্টা সময় লেগে যায় এই হাইড্রোলাইসিস হয়ে এনজাইমটা আবার রিজেনারেশন হতে। এই অংশটা একটু বোঝার চেষ্টা করো। এনজাইমটা কি করলো? এনজাইমের নিজস্ব একটা অ্যাক্টিভ সাইট আছে, সে অ্যাসিটাইল কোলিনের সাথে বাইন্ড করলে হয় অ্যাসিটাইলেটেড এনজাইম। এই অ্যাসিটাইলেটেড এনজাইমটা আবার দ্রুত রিজেনারেশন হতে হবে, নিজেকে আবার ফ্রি করতে হবে, সো দ্যাট ইট ক্যান বাইন্ড উইথ নিউ অ্যাসিটাইল কোলিন এন্ড ইট ক্যান ব্রেক অ্যানাদার অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে? এই যে ফ্রি হওয়ার জন্য কি হচ্ছিল, সেকেন্ড স্টেপটা যেটা হাইড্রোলাইসিস। এখন এই অ্যাসিটাইলেটেড অবস্থায় যে এনজাইমটা, সেটার ক্ষেত্রে এই হাইড্রোলাইসিস স্টেপটা হয় মিলি সেকেন্ডে। কিন্তু যদি অ্যাসিটাইলেটেড এনজাইম না হয়, কার্বোমাইলেটেড এনজাইম হয়, মানে কার্বোমাইল গ্রুপ যদি বাইন্ড করে, যেগুলো ড্রাগ আমরা দেখবো একটু পরে,
সেই ক্ষেত্রে এই হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা অনেক স্লো, আধা ঘন্টা থেকে 6 ঘন্টা সময় লাগে। তার মানে এনজাইমটা আবার নতুন করে রিজেনারেট করতে বা ফ্রি হতে সময় লাগছে, যেহেতু হাইড্রোলাইসিস প্রক্রিয়াটা স্লো হচ্ছে। আর থার্ড গ্রুপের যে ড্রাগটা অর্গানোফসফেট কম্পাউন্ড গ্রুপগুলো যখন বাইন্ড করে এই এনজাইমটার সাথে, তখন এনজাইমটার নাম হয় ফসফোরাইলেটেড এনজাইম। এই ফসফোরাইলেটেড এনজাইমটা মানে ফসফেট গ্রুপটা যখন এর সাথে বাইন্ড করে, তখন এই এনজাইম ফসফেট গ্রুপের বন্ডিংটা অনেক কোভ্যালেন্ট, অনেক স্ট্রং, সো দ্যাট ওই সময় কিন্তু তখন মানে ওই যে হাইড্রোলাইসিস হয়ে এনজাইমটা আবার রিজেনারেশন হবে, যে ফ্রি হবে, যে সেই ফ্রি হওয়ার ঘটনাটা একদম হয়ই না বলতে গেলে, স্লো অর নট একল লেখা আছে যার জন্য। তাহলে এই যে আমরা 3টা গ্রুপ আলোচনা করব, এই 3টা গ্রুপের মাঝে ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো? হাইড্রোলাইসিস হয়ে এনজাইমটা ফ্রি হওয়ার ঘটনাটা। অ্যাসিটাইলেটেড এনজাইম যদি হয় তাহলে সে খুব দ্রুত হতে পারে ফ্রি, কার্বোমাইলেটেড এনজাইম যদি হয় তাহলে সে তার ফ্রি হতে সময় লাগে। ম্যাম ফসফোরাইলেটটা কি ইরিভার্সিবল? হ্যাঁ হ্যাঁ, ইরিভার্সিবল। এই জন্যই, কারণ কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, এই জন্য এটা ইরিভার্সিবল, বুঝছো? একবার যখন বাইন্ড করবে তখন সে নিজেকে ফ্রি করতে পারবে না, ঠিক আছে? এই ছবিগুলো আর দরকার নাই, কিন্তু ওই প্রথম ছবিটা আর পরের যে ঘটনাটা এইটুকুন খেয়াল রাখো। এইটুকুন বুঝছো কিনা সেটা বলো। নরমাল ঘটনাটা বুঝছো? ইয়েস ম্যাম। এখন আসো এই ঘটনাটাকে আমরা এখন তাহলে বন্ধ করে দিলে কি হবে? এই যে এনজাইমটা যে ভাঙতো, সেই ভাঙার ঘটনাটা আর হবে না, তাহলে অ্যাসিটাইলকোলিন অ্যাজ ইট ইজ রয়ে যাবে লোকালি। সো আলটিমেটলি সেই অ্যাসিটাইলকোলিন গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করে রেসপন্স দেখাবে। তাহলে এই যে অ্যান্টিকোলিনেস্টারেজ যারা এনজাইমকে বন্ধ করে দিল, বাধা দিল অ্যাসিটাইলকোলিনকে ভাঙতে, আলটিমেটলি অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বাড়ায় দিয়ে সেই অ্যাসিটাইলকোলিনের ইফেক্টটা পাইলাম। তাহলে এরা কি সরাসরি অ্যাক্টিং হলো না ইনডাইরেক্টলি অ্যাক্টিং হলো? ইনডিরেক্টলি অ্যাক্টিভ হয়েছে। তাহলে ইনডাইরেক্টলি অ্যাক্টিং হলো না? তাহলে অ্যান্টিকোলিনেস্টারেজের আরেকটা নাম হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ। এখন এই কথাটা বুঝে গেছেন কেন তারা ইনডাইরেক্টলি অ্যাক্টিং? তাদের কিন্তু সরাসরি রিসেপ্টরের সাথে কোনো ফাংশন নাই। ওরা কোথায় হাত দিল? ওরা হাত দিল অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমকে, যে নাকি অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলতো। এখন এই অ্যাসিটাইলকোলিনকে না ভাঙতে দিলে লোকালি অ্যাসিটাইলকোলিনের কনসাম্পশন বাড়বে এবং আলটিমেটলি তোমার রেসপন্স পাবে, ঠিক আছে? সো দ্য ড্রাগস that inhibit cholinesterase are called anticholinesterase. তাহলে অ্যান্টিকোলিনেস্টারেজ যদিও নাম বলছি, কিন্তু সে কিন্তু কোলিনোমাইমেটিক, তবে সে ডাইরেক্টলি অ্যাক্টিভ না, সে ইনডাইরেক্টলি অ্যাক্টিভ, ঠিক আছে? হ্যাঁ, there will be accumulation of acetylcholine, যেহেতু ভাঙতে পারছে না, হাইড্রোলাইসিস হবে না, আলটিমেটলি লোকাল কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে রেসপন্সটা দেখাবে। These groups do not directly act on choline receptor and they are called indirectly acting cholinomimetic drugs, ঠিক আছে? এই অ্যাসিটাইলকোলিন যেটা রিলিজ হয় সেটার সাথে যে এনজাইমটা যখন বাইন্ড করে এবং তারপরে হয় হাইড্রোলাইসিস ঘটনাটা। এই হাইড্রোলাইসিস ঘটনাটা আমরা একটু আগেই বলেছি যে খুব দ্রুতই হয়ে যায়। ইনডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক তারা মূলত এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে, সো দ্যাট অ্যাসিটাইলকোলিন ওই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করতে পারবে না, আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন ভাঙবে না। এই যে গ্রুপগুলো এখন আলোচনা করব, এই অ্যান্টিকোলিনেস্টারেজ কয়েকটা গ্রুপ আছে, তাদের মাঝে ফার্মাকোডাইনামিক্স মানে মেকানিজম অফ অ্যাকশনে কোনো পার্থক্য নাই। সবাই গিয়ে অ্যাক্টিভ সাইটের সাথেই বাইন্ড করবে যাতে নাকি এনজাইমের অ্যাক্টিভ সাইটটা ব্লক হয়ে যায় এবং অ্যাসিটাইলকোলিন গিয়ে বাইন্ড করতে না পারে, আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন ভাঙবে না। এটি হচ্ছে মূল কথা। হ্যাঁ, বাট তাদের পার্থক্যটা হচ্ছে কেমিক্যাল নেচার এবং ফার্মাকোকাইনেটিক্স। কেউ হয়তো অল্প সময়ের জন্য বাইন্ড করে রাখে, বন্ধ করে রাখে কাজটা এনজাইমের, কেউ হয়তো মাঝারি সময়ের জন্য, কেউ হয়তো অনেক সময়ের জন্য। আর কেমিক্যাল নেচার অনুযায়ী তাদের পার্থক্যটা। সো 3টা কেমিক্যাল গ্রুপে আমরা ভাগ করতে পারি। কেমিক্যাল নেচার অনুযায়ী দেখো তাহলে 3 ধরনের। একটা হচ্ছে সিম্পল অ্যালকোহল বেয়ারিং কোয়াটারনারি অ্যামোনিয়াম গ্রুপ, তার মাঝে নাম হচ্ছে অ্যাড্রোফোনিয়াম। খুব ভালো করে এই নামগুলো খেয়াল রাখবা, কারণ অনেক সময় এমসিকিউতে দেয় যে কোনটা সিম্পল অ্যালকোহল গ্রুপের, তখন তোমাকে পিক আপ করতে হবে অ্যাড্রোফোনিয়াম ইজ দ্য অ্যালকোহল গ্রুপ, কোয়াটারনারি অ্যামোনিয়াম গ্রুপ আছে তার মাঝে, ঠিক আছে? কেমিক্যাল নেচারটা এই জন্য দরকার। তারপরে আসো অসপিতেও কোশ্চেন দিয়ে দেয় এরকম, অসপি আর এমসিকিউ এর জন্য এই কোশ্চেনগুলো দরকার। কার্বমিক অ্যাসিড এস্টার অফ অ্যালকোহল বিয়ারিং কোয়াটারনারি অর টারশিয়ারি অ্যামোনিয়াম গ্রুপ, তার মাঝে হচ্ছে কার্বামেটস, তার মাঝে হচ্ছে নিওস্টিগমিন। তাহলে প্রথম নামটা ছিল অ্যাড্রোফোনিয়াম, পরের নামটা হলো নিওস্টিগমিন। ফাস্টিগমিন আছে, নিওস্টিগমিন, ফাস্টিগমিন, প্যারাডোস্টিগমিন আরো আছে। তো এরা হচ্ছে কার্বমিক অ্যাসিড এস্টার অফ অ্যালকোহল। তারপরটা হচ্ছে অর্গানিক ডেরিভেটিভ অফ ফসফরিক অ্যাসিড, তার মানে অর্গানোফসফেট,
তাহলে ওপিসি কম্পাউন্ড যাদেরকে আমরা খুব সহজে নাম বলি, সেই ওপিসি কম্পাউন্ড গুলো হচ্ছে 3 নাম্বার কম্পাউন্ড। এরা হচ্ছে অর্গানিক ডেরিভেটিভস অফ ফসফরিক অ্যাসিড। তাহলে এই তিনটা হচ্ছে কেমিক্যাল নেচার অনুযায়ী, ঠিক আছে। আর এই যে এড্রোফোনিয়াম, নিওস্টিগমিন, পাইরোস্টিগমিন এরা হচ্ছে সিনথেটিক কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। এরা এদের মাঝে এনজাইমকে ইনহিবিশন করা ছাড়াও নিকোটিনিক রিসেপ্টর প্রিডমিনেন্ট এরিয়াতে তারা রেসপন্স দেখায় মূলত। আর ফাইসোস্টিগমিন যেটা, ফাইসোস্টিগমিনটা হচ্ছে এটা ন্যাচারাল, এটা ক্যালাবার বিন থেকে পাওয়া যায়। ক্যালাবার বিন এই সোর্সটা খেয়াল রাখো, অনেক সময় বলে। আর ফাইসোস্টিগমিনের পাশে দেখো একটা নাম লেখা ইসেরিন, এটাও অনেক সময় এমসিকিউতে বা ভাইভাতে জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো ফাইসোস্টিগমিনের আরেকটা নাম কি, তখন তুমি বলবা এটা আরেকটা নাম হচ্ছে ইসেরিন। এটা কি ন্যাচারাল না সিনথেটিক? উত্তর দিবা এটা ন্যাচারাল, এটা অ্যালকালয়েড থেকে আসে, ক্যালাবার বিন থেকে আসে। এবং টারশিয়ারি অ্যামাইন মানে হচ্ছে হাইলি লিপিড সলিউবল। হাইলি লিপিড সলিউবল কেন? কারণ এটাকে ক্রস করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এবং বিভিন্ন পেরিফেরাল সিস্টেমে সব জায়গায় পৌঁছাতে হবে, এই জন্য এগুলো হাইলি লিপিড সলিউবল। এবং ফাইসোস্টিগমিনের প্রিডমিনেন্ট এরিয়া অফ অ্যাকশন হচ্ছে মূলত যেখানে মাস্কারিক রিসেপ্টর থাকে, আর নিওস্টিগমিনের প্রিডমিনেন্ট এরিয়া হচ্ছে গিয়ে নিকোটিনিক রিসেপ্টর প্রিডমিনেন্ট এরিয়াতে গিয়ে কাজ করে। এই দুটো পার্থক্য মনে রাখবা। তাহলে আগে স্লাইডে বলেছিলাম যে নিওস্টিগমিনটা নিকোটিনিক রিসেপ্টর সাইটে প্রিডমিনেন্ট ইফেক্ট দেখায়, এড্রোফোনিয়াম, নিওস্টিগমিন, পাইরোস্টিগমিন। আর ফাইসোস্টিগমিন কি বললাম? মাস্কারিক প্রিডমিনেন্ট এরিয়াতে কাজ দেখায়। এছাড়া অন্য গ্রুপগুলো যেগুলো কার্বারাইল গ্রুপের যেগুলো আছে, এগুলো কার্বামিক ইনসেক্টিসাইড হিসেবে কাজ করে। এরা লিপিড সলিউবল হয় এবং ইনসেক্টের ভিতরে চলে যেতে পারে, আলটিমেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খুব দ্রুত পৌঁছাতে পারে। আর অর্গানোফসফেট কম্পাউন্ড গুলো হাইলি লিপিড সলিউবল এবং লিকুইড। ওই যে নার্ভ গ্যাস, টাবুন, সারিন, তারপরে এই যে প্যারাথিয়ন, ম্যালাথিয়ন এগুলো দেখো না, এগুলো ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করা হয়, এগুলো অর্গানোফসফেট কম্পাউন্ড গুলো। এছাড়া ইকোথায়োফেট নামে একটা থায়োকোলিক অ্যাসিড থায়োকোলিন ডেরিভেটিভ আছে, এটাই একমাত্র যেটা ক্লিনিক্যালি আমরা ইউজ করি, এটা গ্লুকোমাতে ইউজ করি আমরা। আদারওয়াইজ আমরা অন্যগুলো আমরা ক্লিনিক্যালি ইউজ করি না, অন্যগুলোকে ইনসেক্টিসাইড বা এই যেমন এই যে সোমান দেখো এক্সট্রিমলি পটেন্ট নার্ভ গ্যাস, এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। প্যারাথিয়ন, ম্যালাথিয়ন এগুলো হচ্ছে থায়োফসফেট প্রোডাক্ট। এগুলো আলটিমেটলি যখন ইনসেক্টের ভিতরে ঢুকে ওখানে অ্যাক্টিভ হয় এবং আলটিমেটলি ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করা হয়। এতক্ষণ আমরা বললাম কেমিক্যাল নেচার অনুযায়ী, এখন আসলে আরেকটা ক্লাসিফিকেশন আছে ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী। কে কতক্ষণ এনজাইমটাকে বন্ধ করে রাখবে? অল্প সময়ের জন্য 5 থেকে 10 মিনিট জন্য যখন এনজাইমটাকে বন্ধ করে দেয় এবং কাজ করতে দেয় না, সেরকম ড্রাগ হচ্ছে শর্ট অ্যাক্টিং। তার মাঝে একটাই নাম এড্রোফোনিয়াম, মনে রাখবা। তাহলে এড্রোফোনিয়ামটা খেয়াল করো, এটা শর্ট অ্যাক্টিং ড্রাগ, অল্প সময়ের জন্য এনজাইমটাকে বন্ধ করে দেয়, এস্টাইল এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে ফেলে, ঠিক আছে। আর কেমিক্যাল নেচার অনুযায়ী এড্রোফোনিয়ামটা কোথায় পেলাম? সিম্পল অ্যালকোহল বিয়ারিং কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, ঠিক আছে। এই দুটো কথা খেয়াল রাখবা, এটা শর্ট অ্যাক্টিং অ্যালকোহল গ্রুপের ড্রাগ এড্রোফোনিয়াম। মিডিয়াম অ্যাক্টিং হচ্ছে মাঝারি সময়ের জন্য, যেন আধা ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত এনজাইমটাকে কাজ করতে দিবে না। এর মাঝে আছে নিওস্টিগমিন, পাইরোস্টিগমিন, ফাইসোস্টিগমিন। এর মধ্যে নিওস্টিগমিন, ফাইসোস্টিগমিনের পার্থক্য কমন জিজ্ঞেস করে একটু আগে দুইটা পার্থক্য আমরা বলে দিচ্ছি। একটা হচ্ছে ফাইসোস্টিগমিন হচ্ছে ন্যাচারাল লিপিড সলিউবল টারশিয়ারি অ্যামাইন, এটা মাস্কারিক প্রিডমিনেন্ট এরিয়াতে কাজ করে। আর নিওস্টিগমিন হচ্ছে কি সিনথেটিক এবং নিকোটিনিক রিসেপ্টর প্রিডমিনেন্ট এরিয়াতে কাজ করে। এই যে রিসেপ্টর প্রিডমিনেন্ট এরিয়াতে কাজ করে, এটার উপর নির্ভর করে কিন্তু তাদের ইউজটা আলাদা হয়ে যায়। ফাইসোস্টিগমিন তুমি বলছো মাস্কারিক প্রিডমিনেন্ট এরিয়াতে কাজ করে, তাহলে গ্লুকোমার জন্য ফাইসোস্টিগমিনকে প্রেফার করবা। আর নিওস্টিগমিন তুমি বলতেছো নিকোটিনিক প্রিডমিনেন্ট এরিয়াতে কাজ করে, তখন তুমি নিউরোভাস্কুলার জাংশনে কোনো কাজের জন্য তখন তুমি এই নিওস্টিগমিনকে প্রেফার করতে পারবা ইউজের জন্য, ঠিক আছে। লং অ্যাক্টিং মানে হচ্ছে অনেকক্ষণ ধরে এনজাইমটাকে বন্ধ করে রাখবে, 100 ঘন্টা পর্যন্ত হতে পারে সেটা। এরকম ড্রাগ গুলো হচ্ছে অর্গানোফসফেট কম্পাউন্ড গুলো, লং অ্যাক্টিং। তাহলে ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী আমরা অ্যান্টিকোলিনেস্টেরয়েড ড্রাগ বলো বা ইনডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমার্জিক ড্রাগ বলো, তাদেরকে আমরা 3 ভাগে ভাগ করলাম, শর্ট অ্যাক্টিং, মিডিয়াম অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। এই নামগুলো ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী এবং মেইন সাইট অফ অ্যাকশন। এড্রোফোনিয়াম বলেছি নিকোটিনিক প্রিডমিনেন্ট এরিয়াতে, তাহলে নিউরোভাস্কুলার জাংশনে। নিওস্টিগমিন সেম নিউরোভাস্কুলার জাংশনে, কিন্তু ফাইসোস্টিগমিন মিডিয়াম অ্যাক্টিং, সেটা হচ্ছে গিয়ে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পথেটিক জাংশনে কাজ করে। পাইরোস্টিগমিনও নিউরোভাস্কুলার জাংশনে মিডিয়াম অ্যাক্টিং, লং অ্যাক্টিং গুলো হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পথেটিক জাংশনে কাজ করে। অ্যালকোহলের মাঝে শুধু এড্রোফোনিয়াম আছে, যেটা মেইনলি মায়াস্থেনিয়া গ্র্যাভিস, প্যারালাইটিক অ্যালিয়াস, অ্যারিথমিয়াতে ব্যবহার করি, কারণ এটা
নিউরোমাসকুলার জাংশনের সাথে সম্পর্ক আছে, এই জন্য মাইসেল গ্রেভিসের সম্পর্ক। কার্বামেটস এবং নতুন গ্রুপের ড্রাগগুলোর মাঝে নিওস্টিগমিন, পাইরোস্টিগমিন, ফাস্টিগমিন, অ্যাম্বিনোনিয়াম, ডিমেকারিনিয়াম, এগুলো হচ্ছে গিয়ে কার্বামেট গ্রুপের। তার মধ্যে নিওস্টিগমিনটা মূলত মাইসেল গ্রেভিস প্যারালাইটিক এলিয়াস ইউজ করি, পাইরোস্টিগমিনটাও মাইসেল গ্রেভিস ইউজ করতে পারি। আর ফাস্টিগমিন বলেছি প্রিডমিনেন্ট এরিয়া হচ্ছে মাস্কারিন, তাহলে গ্লুকোমাতে ইউজ করব। অ্যাম্বিনোনিয়াম হচ্ছে গিয়ে মাইসেল গ্রেভিস, আর ডিমেকারিনিয়াম গ্লুকোমাতে। আর অর্গানোফসফেট কম্পাউন্ডের মাঝে শুধুমাত্র ইকোথায়োফেট গ্লুকোমাতে ইউজ করি। তোমরা এটা মনে রাখবা কিভাবে, অনেকগুলো অর্গানোফসফেট কম্পাউন্ড আছে, তাহলে শুধু মনে রাখবা এইভাবে, ই ফর আই এন্ড ই ফর ইকোথায়োফেট। এই ই ফর আই ইজ অলসো, আই হচ্ছে গ্লুকোমা, আর গ্লুকোমাতে ই ফর ইকোথায়োফেট, আলটিমেটলি অর্গানোফসফেট কম্পাউন্ড একমাত্র যে গ্লুকোমাতে ইউজ করা হয়। ঠিক আছে, এখন আমি কিন্তু মেকানিজম আগেই বলে দিয়েছি, এখন সেটার একটু ব্যাখ্যাতে যাচ্ছি। মেকানিজম অফ অ্যাকশন অফ ইনডাইরেক্টলি অ্যাক্টিং। দেখো, অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ ইজ এ প্রাইমারি টার্গেট ফর দিস ড্রাগস, এটা আমরা আগেই বুঝে গিয়েছি। আর ট্রুটা মূলত টার্গেট, সিউরোটা না মূলত। অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ এটা এক্সট্রিমলি অ্যাক্টিভ এনজাইম, অতি দ্রুত অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলছে, যার জন্য আমরা গত ক্লাসে একটা বলেছিলাম যে অ্যাসিটাইলকোলিনকে কি আমরা ক্লিনিক্যালি ইউজ করতে পারি? আমাদের উত্তরটা ছিল না। দুটো কারণে আমরা ইউজ করতে পারি না। একটা হচ্ছে খুবই দ্রুত এনজাইম দ্বারা এটা ভেঙে যায়, এই সেই এনজাইম যে খুব দ্রুত অ্যাক্টিভ থেকে অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলছে প্রতিনিয়ত উইদিন মিলিসেকেন্ড। আর একটা কারণ ছিল অ্যাসিটাইলকোলিন মাল্টিপল রিসেপ্টরের উপর কাজ করছে, যার জন্য ওদের রেসপন্সটা হচ্ছে ডাইভার্স, যার জন্য আমরা এত অ্যাডভার্স ইফেক্ট পেলে একটা ড্রাগকে আমরা ইউজ করতে পারতাম না। ঠিক আছে, তাহলে আমরা আগেই জেনেছি এই এনজাইমটা একটা অ্যাক্টিভ এনজাইম। ইন দ্য ইনিশিয়াল ক্যাটালাইটিক স্টেপে কি হয়? Acetylcholine binds with enzymes active site, যেটা আমরা ছবিতে দেখিয়েছি, and is hydrolyzed. Hydrolysis next stepটা, yielding the free choline and the acetylated enzyme. ওই সেকেন্ড স্টেপে যেটা পরবর্তীতে বলা, ওই যে acetylated enzyme, acetylcholine আর acetylated enzyme হয়ে গেল। এই acetylated enzymeটা তখন অতি দ্রুত পানির সাথে রিঅ্যাকশন করে, যেটাকে হাইড্রেশন বলা হয়, এবং এনজাইমটা আবার ফ্রি হয়, অ্যাসিটাইল গ্রুপটা ফ্রি হয়ে যায়। তো এনজাইমটা অ্যাক্টিভ সাইটটা আবার ফ্রি হয়ে যায়। এই এনজাইম প্রসেস টেকস অ্যাবাউট 150 মাইক্রোসেকেন্ড, মিলিসেকেন্ড। তাহলে এই অল্প সেকেন্ডের মধ্যে এনজাইমটা আবার নতুন এনজাইমকে কাজ করার জন্য, ভাঙার জন্য, নতুন ড্রাগ ভাঙার জন্য রেডি হয়ে যায়। All the cholinesterase inhibitors increase the consumption of endogenous acetylcholine at choline receptor by inhibiting the acetylcholinesterase. এই কথাটা কি এতক্ষণে আমাদের পরিষ্কার হয় নাই? এতক্ষণ যে আমরা বললাম, এতক্ষণে কি আমরা এই লাইনটা পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে বোঝার জন্য? তাহলে দেখো, আমরা এই অ্যাসিটাইলকোলিন কিভাবে ভাঙলো এবং অ্যান্টিকোলিনেস্টেরেজ ড্রাগগুলো এই এনজাইমের সাথে বাইন্ড করে কিভাবে বাধা দিল, সেই ঘটনা কিন্তু আমরা বুঝিয়ে গেছি। শুধু এখন বলা যে মলিকুলার ডিটেইল অফ देयर ইন্টারঅ্যাকশন ভ্যারি অ্যাকর্ডিং টু देयर কেমিক্যাল সাবগ্রুপ। একটু আগেই বলেছিলাম, ফার্স্ট গ্রুপ যেটা এড্রোফোনিয়াম, এটা হচ্ছে গিয়ে কোয়াটারনারি যেহেতু, এবং রিভার্সিবলি বাইন্ড করে, এবং খুব মোটামুটি 2 থেকে 10 মিনিটের ভিতরে সেই এনজাইমটাকে আবার ফ্রি করে দেয়। কতক্ষণ বন্ধ রাখতে পারে? 2 থেকে 10 মিনিট পর্যন্ত ওই এড্রোফোনিয়ামের যে গ্রুপটা, সেই গ্রুপটা আলটিমেটলি বাইন্ড করে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে। কতক্ষণের জন্য বাইন্ড করে? 2 থেকে 10 মিনিট। এরপরে কিন্তু সে আবার ওই হাইড্রোলাইসিস হয়ে ফ্রি হয়ে যায় পানির সাথে রিঅ্যাকশন করে। সেকেন্ড গ্রুপ যেটা বলেছিলাম, কার্বামিক গ্রুপ, ওই যে কার্বোমাইলেটেড এনজাইম যখন হয়, সেই এনজাইমটা হাইড্রেশনের প্রসেসটা যেটা, সেই হাইড্রেশন প্রসেসটার জন্য একটু সময় নেয়। কতক্ষণ সময় নেয়? আধা ঘন্টা থেকে 6 ঘন্টা, যেটা আমরা আগেই বলেছি, এখন এখানে ডিটেইলস বলছি। থার্ড গ্রুপ যেটা অর্গানোফসফেট কম্পাউন্ড যখন এনজাইমের সাথে বাইন্ড করে, তখন ফসফোরাইলেটেড এনজাইম হয়। এই ফসফোরাইলেটেড এনজাইম মানে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে যখন ফসফেট গ্রুপটা এন্ড ফসফরাস গ্রুপটা হয়, এটা কোভ্যালেন্ট, এক্সট্রিমলি স্টেবল, এবং এটা পানির সাথে রিঅ্যাকশনটা হইতেই চায় না, স্লো, মানে 100 ঘন্টা সময় লাগে। এইজন্য অর্গানোফসফেট ইনহিবিটরের মাঝে কেউ হচ্ছে রিভার্সিবল, কেউ হচ্ছে ইরিভার্সিবল। ওপিসি কম্পাউন্ডগুলো হচ্ছে ইরিভার্সিবল, আর বাকি যেগুলো এড্রোফোনিয়াম অথবা ফাস্টিগমিন, নিওস্টিগমিন, এরা হচ্ছে রিভার্সিবল। এইভাবে আমরা রিভার্সিবল এবং ইরিভার্সিবল আরেকটা ক্লাসিফিকেশন পেলাম। তাহলে অ্যান্টিকোলিনেস্টেরেজ ড্রাগগুলোকে আমরা কেমিক্যাল নেচার অনুযায়ী ভাগ করতে পারি, ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী ভাগ করতে পারি, আর মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী ভাগ করতে পারি। এই 3 ভাগে যে আমরা ভাগ করতে পারি, এই অংশটাকে আমরা বুঝেছি নাকি বুঝি নাই? বুঝেছি? বলো ছেলেমেয়েরা।
এই যে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমকে বন্ধ করে দিয়ে, কাজকে বন্ধ করে দিয়ে আলটিমেটলি আমরা ইনডাইরেক্টলি কোলিনোম্যাগনেটিক ইফেক্ট পেতে পারি। এটা ক্লাসিফিকেশন যে তিন ভাবে করলাম, সেই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। কেমিক্যাল নেচার অনুযায়ী করেছি, ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী করেছি, লাস্ট অফ অল এইমাত্র মেকানিজম দেখার পরে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন কেউ হচ্ছে রিভার্সিবল, কেউ হচ্ছে ইরিভার্সিবল। এটা বুঝেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো 3 নাম্বার গ্রুপ যেটা ফসফোরাইলেটেড গ্রুপ, এই গ্রুপটা যখন ফসফোরাইলেটেড এনজাইম তৈরি হয় সেটা কিছুক্ষণ পরে একটা প্রসেস যায়, সেই প্রসেসটার নাম হচ্ছে এইজিং প্রসেস। এখানে হয় কি, দেখা যায় যে ওই যে ফসফোরাইলেটেড এনজাইম ছিল ওখানে একটা অক্সিজেন ফসফরাস বন্ড ভেঙে যায়, ফলে এই যে ফসফরাস এনজাইম বন্ডটা এটা আরো স্ট্রং হয়ে যায়। একে তো স্ট্রং ছিলই, কোভ্যালেন্ট ছিলই, 8 থেকে 12 ঘন্টার পরে দেখা যায় যে ওদের মাঝে একটা অক্সিজেন ফসফরাস বন্ড ভেঙে গিয়ে এদের ফসফোরাইলেটেড এনজাইম বন্ডটা আরো কোভ্যালেন্ট হয়ে যায়। এই যখন এই ঘটনাটা হয়ে যায় এটাকে বলে এইজিং প্রসেস। এইজিং প্রসেস যখন একবার হয়ে যায় তখন তুমি আর ওই এনজাইমটাকে রিজেনারেট করতে পারো না, ওই এনজাইমটাকে অ্যাক্টিভ সাইট থেকে ফ্রি করতে পারবে না। তাহলে আমাদেরকে যদি কোনো কারণে ওই ড্রাগের রেসপন্সটা বন্ধ করতে হয়, এনজাইমটাকে রিজেনারেশন করতে হয়, এনজাইমটাকে আবার অ্যাক্সিডেন্টকে ভাঙতে দিতে হয়, তাহলে কি করতে হবে? এনজাইম রিজেনারেটর দিতে হবে, এবং সেটা কতক্ষণের ভিতরে দিতে হবে? 8 থেকে 12 ঘন্টার ভিতরেই দিতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইনফ্যাক্ট। তাহলে হবে কি, ওই ফসফরাস গ্রুপ থেকে এনজাইমটা ফ্রি হতে পারবে, যেটাকে আমরা এনজাইম রিজেনারেটর বলি। আলটিমেটলি সেই এনজাইম গিয়ে বাকি অ্যাসিটাইল কোলিনগুলোকে আবার ভেঙে ফেলবে এবং রেসপন্স গুলো তখন কমায় দিবে। কেন এটা দরকার আমরা একটু পরেই বুঝতে পারবো। তাহলে এই অংশটা বুঝছো? এইজিং কি জিনিস? এইজিংটা ইম্পর্টেন্ট। এইজিংটা বুঝেছো? ম্যাম আবার বুঝবেন। ফসফোরাইলেটেড গ্রুপের সাথে এনজাইমটা যখন বাইন্ড করে, ফসফোরাইলেটেড এনজাইম যখন হয়, অ্যাক্টিভ সাইটের সাথে যে ফসফরাস অর্গানোফসফেট কম্পাউন্ডের ফসফরাস গ্রুপটা লাগলো, তখন আমরা এমনিতেই বলেছি যে এই ফসফোরাইলেটেড এনজাইমটার হাইড্রেশন প্রসেসটা অনেক স্লো। তাহলে কি হলো, এনজাইমটা অ্যাক্টিভ সাইটটা আবার রিজেনারেশন হতে বা আবার নতুন করে কাজ করতে 100 ঘন্টার মতো সময় এমনিতেই লেগে যায়। এই অবস্থায় যদি এমন হয় যে তুমি এই এনজাইমটাকে ছুটানোর জন্য এনজাইম রিজেনারেটর দাও নাই, তুমি সময় পাস করছো, তখন দেখা যায় এই যে ফসফোরাইলেটেড এনজাইম গ্রুপের মাঝে আরেকটা অক্সিজেন ফসফরাস গ্রুপ ভেঙে গিয়ে এদের ফসফোরাইলেটেড এনজাইম গ্রুপটা আরো স্ট্রং হয়ে যায়। এটাকে বলে এইজিং প্রসেস। তখন আর তুমি যদি এনজাইম রিজেনারেটর দাও, যে নাকি ফসফরাস গ্রুপটাকে ছুটাইতে পারতো, এনজাইমটাকে অ্যাক্টিভ করতে পারতো, সেই রকম অবস্থা তুমি আর দাও নাই, সেরকম অবস্থা করতে দাও নাই, ফলে এদের মাঝে কম্বিনেশনটা আরো কোভ্যালেন্ট হয়ে গেছে। এই প্রসেসটাকে বলা হয় এইজিং প্রসেস। এবার বুঝছো? এই ম্যাম। এখন তাহলে তোমাকে এই এনজাইম রিজেনারেটর গুলোকে, যারা আর কি আলটিমেটলি এনজাইমকে ফ্রি করবে এবং আবার নতুন অ্যাক্সিডেন্টকে ভাঙতে সাহায্য করতে পারবে, সেগুলোকে তোমার কতক্ষণের ভিতরে দিতে হবে? ওপিসি কম্পাউন্ডার যদি দেওয়ার পরে 8 থেকে 12 ঘন্টার ভিতরে দিতে হবে। এরপরে দিলে এনজাইমটা আর রিজেনারেশন হবে না। এটি ঠিক আছে? একটু পরে আরো ক্লিয়ার হবে। এইটুকু অংশ বুঝছো কিনা সেটা বলো। অক্সাইম গ্রুপ আছে, এটার এই ফসফরাস অ্যাটমের প্রতি অ্যাফিনিটি বেশি। আমাদের এখন ওপিসি কম্পাউন্ড গুলো দেওয়ার পরে কি হয়েছে, ফসফরাস গ্রুপটা অ্যাক্টিভ সাইট অফ এনজাইমের সাথে বাইন্ড করে আছে, এই ফসফরাস গ্রুপটাকে ছুটাইতে হবে, তাহলে অ্যাক্টিভ সাইট অফ এনজাইমটা আবার ফ্রি হবে, সে গিয়ে অ্যাসিটাইল কোলিনকে ভাঙতে পারবে। এই ফসফরাস গ্রুপের প্রতি অ্যাফিনিটি আছে অক্সাইম গ্রুপের, যার জন্য প্রালিড অক্সাইম বা ওবিড অক্সাইম, ডায়াস্টার মনোক্সাইম, এই যে অক্সাইম ওয়ালা যে ড্রাগ গুলো আছে ওরা ওই ফসফেট গ্রুপকে ছুটায় ফেলায় এবং আলটিমেটলি এনজাইমটাকে আবার নতুন ভাবে কাজ করতে হেল্প করে, যার জন্য এদের নাম হচ্ছে রিজেনারেটর, এনজাইম রিজেনারেটর। তবে কতক্ষণের ভিতরে দিতে হবে? বিফোর দা এইজিং প্রসেস। আবার এদিকে প্রালিড অক্সাইম, যেটা এরকম অক্সাইম গ্রুপ ওয়ালা ড্রাগ, এটার এনজাইম রিজেনারেটর হওয়া সত্ত্বেও যেহেতু এটা পজিটিভ চার্জ আছে, তাই এটা সিএনএস এ ক্রস করতে পারে না। সেই ক্ষেত্রে আমাকে ডায়াস্টাইল মনোক্সাইম নামে আরেকটা ড্রাগ আছে, যেটা টারশিয়ারি ও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ওখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট দেখাতে পারে। ঠিক আছে? ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নতুন করে আমি কিছু বলবো না, তোমরা নিজেই বুঝতে পারতেছো যে এই ড্রাগগুলো এনজাইম, যে এনজাইমটা অ্যাসিটাইল কোলিনকে ভাঙতো সেটাকে বাধা দিচ্ছিল। তাহলে আলটিমেটলি কি হলো,
অ্যাসিটাইলকোলিন ভাঙবে না। অ্যাসিটাইলকোলিন তাহলে রেসপন্স গুলো যেমন মাসকারেনিক বা নিকোটিনিক এফেক্টের উপর করতো, রিসেপ্টরের উপর করতো, সেই রেসপন্সটা তুমি পাবা। সেখানে নতুন আলাদা কিছু বলার নেই এর, এই জন্য আমি এই অংশটা স্কিপ করে দিচ্ছি। ইউজ ওরকমই, তবে অর্গানোফসফেট কম্পাউন্ড গুলো আইএ গ্লুকোমাতে আমি কোনটা বলেছিলাম, মূলত ডাইরেক্টলি অ্যাক্টিং ছাড়া ইকোথায়োফেট মূলত, এছাড়া 5-স্টিকবিন, এগুলো হচ্ছে আমরা গ্লুকোমাতে ইউজ করতে পারি। অ্যাকোমোডেটিক ইস্ট্রোপিয়া নামে একটা কন্ডিশন আছে, এখানে আমরা কোলিনেমান্টিক ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। জিআইটি তে আগেও যেরকম ডাইরেক্টলি অ্যাক্টিং গুলো বলেছিলাম, এখানেও সেরকম প্যারালাইটিক আইরিয়াস যদি হয় কোনো কারণে মানে টোন নষ্ট হয়ে গেছে, আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন বাড়াবে, সে গিয়ে টোন বাড়াবে। ইউরিনারি রিটেনশন হলে, রিফ্লাক্স ইসোফেজাইটিস হলে, তারপরে ব্লাডার ডিসঅর্ডার হলে এগুলো ইউজ করতে পারবা। নিউরোভাস্কুলার জাংশনের ইউজটা এখানে একটু নতুন এসছে, যেহেতু এতক্ষণ পর্যন্ত এড্রোফোনিয়াম নামটা আসে নাই, তাই না? এখন তো যেহেতু তোমরা এড্রোফোনিয়াম নামটা পড়ে ফেলেছো, যেটা শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টেরয়েডস বা ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ নামে তুমি এখন শুনলা। এই এড্রোফোনিয়ামটা তুমি দেখেছো যে অল্প সময়ের জন্য এনজাইমটাকে বন্ধ করছে, তাই না? 2 থেকে 10 মিনিট, তারপরে কিন্তু সে এনজাইমটাকে ছেড়ে দিচ্ছে, এনজাইমটা আবার অ্যাসিটাইলকোলিনকে ভাঙতে পারছে। মায়াস্থেনিয়া গ্রাভিস নামে একটা ডিজিজ তোমরা দেখবা যে ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ, যেখানে নিউরোভাস্কুলার জাংশনে অ্যাসিটাইলকোলিনের এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, ফলে অ্যাসিটাইলকোলিনটা নিউরোভাস্কুলার জাংশনে গিয়ে বাইন্ড করতে পারে না নিকোটিনিক রিসেপ্টরের সাথে, এবং আলটিমেটলি রেসপন্স দেখাতে পারে না, মানে মাসল কন্ট্রাকশন হয় না, তাহলে মাসল উইকনেস হয়ে থাকে। এই ক্ষেত্রে তুমি শিওর হওয়ার জন্য, ডায়াগনোসিস করার জন্য whether it is myasthenia gravis or not, তখন তুমি এড্রোফোনিয়াম যদি দাও, তাহলে অল্প সময়ের জন্য অ্যাসিটাইলকোলিন বাড়বে, লোকালি কনসেন্ট্রেশন, এবং সে গিয়ে নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং মাসল কন্ট্রাকশনটা ইমপ্রুভ হবে। কিন্তু ওই যে 2 থেকে 10 মিনিট, এরপরে তো সে আবার ছুটে যাবে, তাহলে আবার সে অ্যাসিটাইলকোলিন ভেঙেই যাবে। তাহলে এই 2 থেকে 10 মিনিটের জন্য মাসল কন্ট্রাকশন ইমপ্রুভমেন্ট হলো কি হলো না দেখার জন্য, ডায়াগনোসিস করার জন্য মায়াস্থেনিয়া গ্রেভিস কিনা তুমি এড্রোফোনিয়ামটাকে ইউজ করতে পারবা। তাহলে আমরা যদি এখন তোমাকে প্রশ্ন করি whether you can use this edrophonium for treatment of myasthenia gravis or not, তোমার অ্যানসারটা কি হবে? নো নো। কেন নো? মানে এটা শর্ট অ্যাক্টিং 10 মিনিটই কাজ করবে, এবং অল্প সময়ের জন্য শুধু সে ইঞ্জিনটাকে বন্ধ করে দিচ্ছে, ফলে আমরা লোকাল কনসেন্ট্রেশন অফ অ্যাসিটাইলকোলিন বেড়ে গিয়ে আলটিমেটলি রেসপন্সটা দেখতে পাচ্ছি এবং কনফার্ম হচ্ছে হ্যাঁ এখানে নিশ্চয়ই অ্যাসিটাইলকোলিন কাজ করতে পারছিল না। এন্ড কাজ করতে পারছিল না কেন সেটা পরে আমরা বের করব যে হ্যাঁ অ্যান্টিবডি তৈরি হয়েছে মায়াস্থেনিয়া গ্রেভিসে, যেটা অটোইমিউন ডিজিজ। ঠিক আছে, সো কতটুকু দিবে? 2 মিলিগ্রাম ডোজ ইন্টারভেনাস, তারপরে যদি রেসপন্স না দেখো 45 সেকেন্ডের পরে আর অ্যাডিশনাল 8 মিলিগ্রাম দিতে পারবা। মায়াস্থেনিয়া গ্রেভিস থাকলে মাসল স্ট্রেংথটা 5 মিনিটের ভিতরে 5 মিনিট পর্যন্ত ইমপ্রুভ করবে। ঠিক আছে, আর লং টার্ম থেরাপি দেওয়ার জন্য অবশ্যই তোমাকে এমন ড্রাগ দিতে হবে যেই ড্রাগগুলো অনেকক্ষণ ধরে এনজাইমটাকে বন্ধ রাখে, যেটার মাঝে তুমি একটু আগে দেখেছো পাইরিডোস্টিগমিন, নিওস্টিগমিন বা অ্যামিনোনিয়াম নামের ড্রাগগুলো নিউরোভাস্কুলার জাংশনে গিয়ে তারা আলটিমেটলি এনজাইমটাকে আধা ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত বাধা দিচ্ছে। তাহলে এগুলোকে আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা মায়াস্থেনিয়া গ্রেভিসে ইউজ বললাম, কিন্তু আমি মরে যাব, দেখা যাবে কিছুদিনের মাঝে আমি মরে যাবো, কিন্তু আমার জীবনে, আমার ডাক্তারি জীবনে আমি মায়াস্থেনিয়া গ্রেভিস একটাও দেখি নাই। তো এমন রেয়ার একটা ডিজিজ আমি যদি প্রথমে উদাহরণ আনি তাহলে আসলে আমার ভালো হবে না। তাহলে আমি উদাহরণ আনবো কোথায়? ইউজে, যেগুলো আমরা সচরাচর দেখতেছি। এখন সচরাচর কোনটা দেখতেছি? টু রিভার্স দ্য ফার্মাকোলজিক্যাল প্যারালাইসিস অফ নিউরোমাসকুলার জাংশন ব্লকার। যেমন আমরা অহরহ অপারেশন করতেছি, অপারেশন করে আমরা মাসল রিল্যাক্সেশন করতেছি, অপারেশন শেষ হওয়ার পরে কি হবে? পেশেন্টকে হেঁটে গিয়ে বিছানায় যেতে হচ্ছে, এই যে হাঁটার জন্য তাকে মাসল কন্ট্রাকশন করতে হবে, তাহলে মাসল কন্ট্রাকশন করার জন্য অ্যাসিটাইলকোলিন লাগবে। তাহলে আমি যখন প্যারালাইসিস করার জন্য নিউরোমাসকুলার জাংশন ব্লকার ইউজ করেছিলাম, এখন অপারেশন শেষ, এই নিউরোমাসকুলার জাংশন ব্লকার যেগুলো ছিল তাদের রেসপন্সকে রিভার্স করার জন্য এখন কোন ড্রাগ দরকার? এখন অ্যাসিটাইলকোলিন দিতে হবে। তাহলে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমাকে নিওস্টিগমিন ড্রাগগুলো দিতে হবে। এড্রোফোনিয়াম লেখা আছে, বাট এড্রোফোনিয়াম আমি বলবো না, আমি নিওস্টিগমিনটাই বলবো, কারণ এড্রোফোনিয়াম তো অনেক অল্প সময়ের জন্য কাজ করে। তাহলে নিওস্টিগমিন তুমি যখন দিবা, নিকোটিনিক প্রিডমিনেন্ট এরিয়াতে কাজ করে বলেছিলাম, তাহলে এই নিওস্টিগমিন গিয়ে
নিকোটিনিক প্রেডমিনেন্ট এরিয়া মানে হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে গিয়ে অ্যাসিটাইলকোলিন কনসেন্ট্রেশন বাড়াবে, সেই অ্যাসিটাইলকোলিন গিয়ে নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে মাসল কন্ট্রাকশন করবে। কখন? এটা কি হলো? টু রিভার্স দ্য প্যারালাইটিক, মানে এই যে নিউরোমাসকুলার জাংশন ব্লকার গুলো যে দিয়েছিল সেগুলোর ইফেক্টটা রিভার্স করার জন্য তুমি নিউস্টিমিটা ইউজ করলা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজ, কারণ ডেইলি তুমি দেখো অপারেশন হচ্ছে, অপারেশনের পরে তোমাকে ওই মাসল প্যারালাইসিস ড্রাগ গুলোর ইফেক্ট রিভার্স করার জন্য এই নিউস্টিমিনটা ইউজ করতে হচ্ছে। এটা মনে রেখো এবং আগে এটা বলো, ঠিক আছে? অন্যান্য ইউজ গুলো অ্যাজ ইট ইজ। তবে এখানে আরেকটা ইউজ ইম্পর্টেন্ট, সেটা আমি বলতে চাই। আমি অ্যাসিটাইলকোলিন পড়ানোর সময় বলেছিলাম যে অ্যারেকোলিন নামে একটা ড্রাগ আছে। অ্যারেকোলিন সুপারিতে থাকে এবং সেটা মেমোরি ইমপ্রুভমেন্টে হেল্প করে, এই কথাটা বলেছিলাম। এই যে ট্যাক্রিন, রিওয়াস্টিকিন, ডোনাপেজিল, এই ধরনের ড্রাগ গুলো এরা কিন্তু অ্যান্টিকোলিনেস্টারেস এবং আলটিমেটলি অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে মাইল্ড টু মডারেট অ্যালজিমার্স ডিজিজ, যেখানে মনে থাকে না, সেখানে মেমোরি ইমপ্রুভমেন্টে হেল্প করে। তবে ট্যাক্রিনটার হেপাটোটক্সিসিটি বেশি হয়, যার জন্য ডোনাপেজিল যেটা ওয়ান্স ডেইলি দেওয়া হয় লং হাইফ লাইফের জন্য, এবং হেপাটোটক্সিক ইফেক্টটা কম। গ্যালান্টামিন, তারপর রিভাস্টিগমিন, এই ধরনের ড্রাগগুলো তোমরা দেখবে ইউজ করবে। অ্যালজিমার্স ডিজিজ বয়স হয়ে যায় যাদের, মনে থাকে না যাদের, তাদের কিন্তু এই ধরনের ড্রাগগুলো দেওয়া হয়। তবে ট্যাক্রিনটা মনে রেখো খুব হেপাটোটক্সিক, অন্যগুলো কম হেপাটোটক্সিক, ওগুলো বেশি ইউজ করা হয় কোথায়? অ্যালজিমার্স ডিজিজে, ঠিক আছে? নতুন একটা ড্রাগ আছে ভ্যারেনিসিলিন, এটাও নিকোটিনিক অ্যাগনিস্ট ড্রাগ, স্মোকিং সিজেশনে ব্যবহার করা হয়, ঠিক আছে? স্মোকিং কি আর সিজেশন করা যায়, তাই না? কি বলো তোমরা? এটা হচ্ছে ইচ্ছা শক্তির ব্যাপার, ওষুধ দিয়ে বন্ধ করা যায় না। টক্সিসিটি হচ্ছে বেশি ইফেক্ট, যেগুলো মানে তুমি যেটা চাচ্ছ না সেই ইফেক্ট গুলো হচ্ছে টক্সিসিটি, সেগুলো আমি আর নতুন করে বললাম না। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ডিজায়ার ছাড়া বাকি সবগুলোই হচ্ছে টক্সিসিটি। এখন আসলে আমাদের কিছু ইম্পর্টেন্ট জানতে হবে, সেটা হচ্ছে অর্গানোফসফেট কম্পাউন্ড গুলো, যেটা আমরা ইরিভার্সিবল কোলিনেস্টারেজ, অ্যান্টিকোলিনেস্টারেজ বলছি। এর মাঝে রিটেন কোশ্চেনের লেখার জন্য এই ধরনের কঠিন নামগুলো আমি বলে রাখি, বাট ভাইভাতে বলার জন্য সহজ নামগুলো আমি বলতে বলি, যেমন প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ডায়াজিনন, তারপর টাবুন, সেরিন, ইকোথায়োফেট, এই নামগুলো সহজে চলে আসে। হ্যাঁ, টাবুন সেরিন হচ্ছে নার্ভ গ্যাস, সোমান নার্ভ গ্যাস, এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। টাবুন, সেরিন, সোমান, এই তিনটা। আর প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ডায়াজিনন, এগুলো হচ্ছে ইনসেকটিসাইড, এগ্রিকালচারাল ইনসেকটিসাইড হিসেবে ইউজ করা হয়। আর ইকোথায়োফেট একমাত্র ই ফর আই, ইকোথায়োফেট গ্লুকোমাতে ইউজ করি। সো অর্গানোফসফেট কম্পাউন্ডটা তোমার ভেরি ইম্পর্টেন্ট। এই পয়জনিং হয়ে যায় এই ড্রাগটা দিয়ে, কিভাবে হতে পারে? অ্যাক্সিডেন্টাল, যেমন অকুপেশনাল হ্যাজার্ড, বা বাচ্চারা হয়তো, অথবা স্প্রে করছিল তখন সেখান থেকে কনজাম্পশন হয়ে গেল। সুইসাইড হতে পারে, যে আমি মরে যাবো, এই জন্য বিশেষ করে মেয়েরা ইনব্রেন খেয়ে ফেলে, পোকামাকড়ের ওষুধ খেয়ে ফেলে মরার জন্য। আর হোমিসাইডাল, যেমন নার্ভ গ্যাস দিয়ে আমি মারতে যাচ্ছি কাউকে, এগুলো। তাহলে এই কয়েকভাবে তোমার অর্গানোফসফেট কম্পাউন্ড পয়জনিং হতে পারে। আর সিম্পটম গুলা কি? জাস্ট ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন মনে রাখবা। ওই অর্গানোফসফেট কম্পাউন্ড গুলো আলটিমেটলি কি করতেছে? অ্যাসিটাইলকোলিন ভাঙার এনজাইমটাকে একদম 100 ঘন্টার জন্য বন্ধ করে দিল। তাহলে ইফেক্ট কার পাবা? আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন দিয়ে যা যা হয়েছিল। তাহলে প্যারাসিম্পথেটিক সব ইফেক্ট গুলো তুমি অর্গানোফসফেট কম্পাউন্ডে পাবা। আমার মনে হয় তোমরা ওপিসি পয়জনিং এর এটা ওই ফরেনসিক মেডিসিনও পড়ে আসছে, তাই না? আমরা তো আমাদের হ্যাঁ, আমাদের সময় তো ফার্মা আর ফরেনসিক 5টা সাবজেক্ট একসাথে দিয়েছিল, তো আমরা ফার্মাকোলজি এই ওপিসি পয়জনিং এর সব পড়ে ফেলছিলাম। এটা দিয়ে পুরো ফরেনসিক এর অংশটা চালায় ফেলছি, বুঝছো? সুবিধা ছিল। আর তোমাদের সুবিধা হবে কি, ফরেনসিক এর পড়াটা দিয়ে ফার্মা এখন পড়বা, ঠিক আছে? তাহলে এখন দেখো সিম্পটম গুলা যেটা বললাম, প্যারাসিম্পথেটিক সব সিম্পটম গুলা তোমরা পাবা। জিআইটি তে স্যালিভেশন, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ডায়রিয়া, ইনভলন্টারি ডেফিকেশন। দেখা মানে তোমাকে জিজ্ঞেস করবে পেশেন্টকে তুমি কিভাবে বুঝবা? তুমি বলবা যে সব ভেজা, একদম পুরো ঘামে ভেজা, স্যালিভেশন, ল্যাক্টিভেশন, পেশাব পায়খানা হয়ে যাবে, ট্রলিতে নিয়ে আসবে যখন পুরো ভেজা দেখবা পেশেন্টকে, ঠিক আছে? এটা প্রথম মনে রাখবা। অল দ্য সিক্রেশন বাড়ায় দেয় বলছিলাম না আমরা কোলিনেমান্টিক গুলো, সেটা পাবা। রেসপিরেটরি সিস্টেমে দেখবা যে ব্রঙ্কোরিয়া হচ্ছে, ব্রঙ্কোস্পাজম হচ্ছে, কাফ, হুইজিং,
তারপরে সিভিএস এ ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, জিআইটি তে ইনভলন্টারি জেনিটরি সিস্টেমে মিক্সচারেশন হয়ে যাবে, প্রফিউজ সোয়েটিং হবে, তারপরে মাসল উইকনেস, আর আই হচ্ছে মায়োসিস মনে রাখবা, চোখ পিপল সাইজ কনস্ট্রিক্টেড থাকবে, এটা মনে রাখবা, টর্চ দিয়ে দেখবে যে পিপল সাইজ কনস্ট্রিক্টেড, ঠিক আছে। টিএনএসএ কনফিউশন, ব্লাড, স্পিচ, উল্টোপাল্টা কথাবার্তা বলবে এরকম, হ্যাঁ। আর ডেথ কেন হয়? রেসপিরেটরি সাপ্রেশন হয়ে যাওয়ার জন্য। এটা মূলত রেসপিরেটরি ডিপ্রেশন করে ফেলে, নি ডায়াফ্রাম প্যারালাইসিস করে ফেলে, আলটিমেটলি দেখা যায় যে মারা যায়। তারপরে ডায়াগনোসিস কিভাবে করা যায়? হিস্ট্রি অফ এক্সপোজার নিয়ে সাইন সিম্পটম গুলো দেখে, আর যদি আনফরচুনেটলি মারা যায় অটোপসিতে দেখা যায় আইলিয়াল ইন্টারসেপশন। নাও কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোরশন, ট্রিটমেন্ট। এটা রিটেন ভাইবা সব জায়গায় এই ওপিসি পয়জনিংটা দরকার। ট্রিটমেন্ট জেনারেল সাপোর্টিভ ম্যানেজমেন্ট তুমি তো করবাই, যে আসলে তুমি যেহেতু বলছি লিপিড সলিবল ড্রাগ অর্গানাইজেশন কম্পাউন্ড একদম চামড়া ভেদ করে চলে যাচ্ছে, কাপড় চোপড় গুলো যেগুলো আছে কন্টামিনেটেড সেগুলো সরাই ফেলে পানি দিয়ে ধুয়ে ফেলবা, এগুলো তো করবাই। এয়ারওয়ে মেইনটেইন করবা, তারপরে আর্টিফিশিয়াল রেসপিরেশন দরকার দিবা, কনভালশন থাকলে তুমি ডায়াজেপাম দিবা, এগুলো জাস্ট জেনারেল অক্সিজেন দিলা, শক, হ্যান্ড ত্যান। কিন্তু স্পেসিফিক ম্যানেজমেন্টটা আমরা ফার্মাকোলজিতে জিজ্ঞেস করব। আমার এখানে হয়েছে কি, আমার এখানে আমি এনজাইমটাকে বন্ধ করে দিয়েছি, অ্যাসিটাইলকোলিনকে বাড়িয়ে দিয়েছি, তাহলে কোলিনোমাইমেটিক ইফেক্ট গুলো আমরা বেশি বেশি পাচ্ছি। কোলিনোমাইমেটিক ইফেক্ট গুলো মাস্কারিনিক রিসেপ্টরও পাচ্ছি, নিকোটিনিক রিসেপ্টরও পাচ্ছি। তাহলে মাস্কারিনিক প্রেডমিনেন্ট ইফেক্টের জন্য কিন্তু আমরা এই যে সব সিক্রেশন, কন্ট্রাকশন সবকিছু হলো, তাহলে তোমাকে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ প্রথমেই দিতে হবে, দ্যাট ইজ ইওর অ্যাট্রোপিন। তাহলে আমি অ্যাট্রোপিন দিব প্রথমে বলবো, তারপরে কোশ্চেন আসছে এটা কেন দিব, তুমি বলবা টু কন্ট্রোল সাইন্স অফ মাস্কারিনিক এক্সেস, মানে এক্সেস মাস্কারিনিক সিম্পটম গুলো কন্ট্রোল করার জন্য। কতটুকু দিব? 2 মিলিগ্রাম করে আইভি বা আইএম দিচ্ছি, এবং 15 থেকে 60 মিনিট পর পর দিতে থাকবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবো যে সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। তখন প্রশ্ন করবো সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন কিভাবে বুঝবা? অ্যাসেলগোরিনের ঠিক উল্টা কথাগুলো বলবা, ড্রাইনেস অফ মাউথ, increased temperature, increased heart rate, এগুলো দেখলে আমি বুঝবো যে আলটিমেটলি অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে। 100 মিলিগ্রাম পর্যন্ত অ্যাট্রোপিন দেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে 2 মিলিগ্রাম আইভি দেওয়া শুরু করবো, এগুলো বলবা। নেক্সট কোশ্চেন হবে অ্যাট্রোপিনটা কি স্পেসিফিক অ্যান্টিডোট এই ওপিসি পয়জনিং এর জন্য? তোমার উত্তর হবে না, কারণ তুমি একটু আগে শিখেছো যে ফসফোরাইলেটেড এনজাইমটা তখনই রিজেনারেশন করা সম্ভব যদি আমি অক্সাইম গ্রুপ দেই, তাহলে আমার অক্সাইম গ্রুপটা হচ্ছে স্পেসিফিক রিজেনারেটর বা স্পেসিফিক অ্যান্টিডোট। তাহলে প্রালিডক্সাম ইজ দা স্পেসিফিক অ্যান্টিডোট, যে নাকি ওই ফসফরাস গ্রুপটাকে ছুটাই ফেলবে, এনজাইমটা আবার ফ্রি হবে, এনজাইম দিয়ে অ্যাক্সেলগুলোকে ভাঙতে পারবে, ঠিক আছে। ওপিসি পয়জনিং এর জন্য ঝামেলাটা কি হয়েছিল? ফসফোরাইলেটেড এনজাইম হয়েছিল, এনজাইমটা অ্যাক্সেলগুলোকে ভাঙতে পারছিল না, বেশি বেশি করে অ্যাক্সেলগুলো হয়েছিল, সে গিয়ে মাস্কারিনিক, নিকোটিনিক সব রেসপন্স দেখায়, আলটিমেটলি ঝামেলা ঘটেছিল। এই পয়জনিং মানে তো ঝামেলা। এখন তোমাকে কি করতে হবে? এনজাইমটা আবার অ্যাক্টিভ করতে হবে যাতে নাকি সেই অ্যাক্সেলগুলোকে আবার ভাঙতে পারে এবং রেসপন্সগুলো আবার কমে যায়। ওই এনজাইমটাকে রিজেনারেট করার জন্য কে ছিল? অক্সাইম গ্রুপ বলা কোন ড্রাগ, সেটা ছিল প্রালিডক্সাম। তবে প্রালিডক্সামের দুর্বলতাটা কি ছিল? যেহেতু কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড সিএনএস যেতে পারে না, যার জন্য ওবিডক্সাম বা ডায়াসিটাল মনোক্সাইড তখন আমরা দিতে পারি। এই তো, তবে এইজিং প্রসেসের আগে এটা দিতে হবে, এটাই মনে রাখতে হবে, 8 থেকে 12 ঘন্টার ভিতরে দিতে হবে, এরপরে দিলে আর কোনো লাভ হবে না। তাহলে এখন আমরা কি বুঝতে পেরেছি ওপিসি পয়জনিং জিনিসটা কি, অপোজিট কম্পাউন্ড গুলো কি কি? আর উই ক্লিয়ার? Yes, ma'am. এই এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছ সেটাতে হচ্ছে কি কিছু রিটেন কোশ্চেন বা কিছু ভাইভা কোশ্চেন, যেমন ফাইসস্টিমিন আর নিওস্টিমিনের পার্থক্য কি একটু আগেই বলেছি আমরা। ফাইসস্টিমিন হচ্ছে ন্যাচারাল আর নিওস্টিমিন হচ্ছে সিনথেটিক। আর ফাইসস্টিমিন হচ্ছে টারশিয়ারি অ্যামাইন আর নিওস্টিমিন হচ্ছে কোয়াটারনারি অ্যামাইন। টারশিয়ারি মানে ওরালি দেওয়া যায়, আর নিওস্টিমিনটা সাধারণত সাবকিউটেনিয়াস বা আইভি দেওয়া হয়, ওরালিও দেওয়া যায়। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে যেহেতু টারশিয়ারি সেটা, আর ওটা পারবে না। আর মেকানিজম অফ অ্যাকশন দুজনেরই মোটামুটি ঠিক আছে, কিন্তু একজন হচ্ছে মাস্কারিনিক প্রেডমিনেন্ট সাইটে আর একজন হচ্ছে নিকোটিনিক প্রেডমিনেন্ট সাইটে। তবে এখানে পার্থক্য হচ্ছে নিওস্টিমিনের নিজস্ব নিকোটিনিক রিসেপ্টরের প্রতি কিছু ইফেক্ট আছে যেটা ফাইসস্টিমিনের নেই, টোটালি ইনডাইরেক্টলি অ্যাক্টিভ। মাস্কারিনিক প্রেডমিনেন্ট এরিয়াতে ফাইসস্টিমিন কাজ করে, আর নিকোটিনিক প্রেডমিনেন্ট এরিয়াতে
নিওস্টিমিন কাজ করে, যার জন্য ইউজেও পার্থক্য হয়ে যাচ্ছে। পাসিস্টিমিনে আমরা গ্লুকোমাতে ইউজ করব, আর নিওস্টিমিনে আমরা মায়াসথেনিক গ্র্যাভিস ইউজ করব। অ্যান্টিডোট অফ অ্যাট্রোপিন পয়জনিং হিসেবে পাসিস্টিমিন ইউজ করা হয়, আর নিওস্টিমিনটা ওই যে বলেছিলাম মাসেল রিল্যাক্সেশন করে যে অপারেশন করে ইজিবোকুলারিন বা যাই হোক ওগুলো দিয়ে ওগুলোর ইফেক্ট রিভার্স করার জন্য তুমি দিবা নিওস্টিমিন। The drugs does not act on denervated skeletal muscle, কারণ তুমি নার্ভ সাপ্লাই করতে দিলে পাসিস্টিমিন কাজ করবে না, কারণ ওর সরাসরি নিকোটিনিক রিসেপ্টরের উপর কাজ নাই এবং নিকোটিনিক রেসপন্সও নাই। কিন্তু নিওস্টিমিনের যে বললাম যে সরাসরি কিছু নিকোটিনিক ইফেক্ট আছে, এইজন্য ডিনারভেটেড ইয়েতে কাজ করতে পারে। টক্সিসিটি বলে যে পাসিস্টিমিনের কম, নিওস্টিমিনের বেশি, আর একটা স্ট্রাকচারের ছবি দিতে পারো, তাহলে রিটেন কোশ্চেনটা খুব ইমপ্রুভ হয়ে যাবে। এই myasthenia gravis পড়েছো, what is myasthenia crisis and what is cholinergic crisis? myasthenia gravis আমরা বলেছিলাম যে অটোইমিউন ডিজিজ, এখানে অ্যাসিটাইলকোলিন কাজ করতে পারতেছে না, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। myasthenia gravis এর সিভিয়ার ফর্মটা হচ্ছে myasthenia crisis। এখানে এত উইক হয়ে যায়, মাসেল উইকনেস হয় যে কাজ করতে পারে না অ্যাসিটাইলকোলিন, মাসেল অফ দ্য আই, নেক, লিম্ব সবগুলো, যেহেতু এখানে হচ্ছে অ্যান্টিকোলিনেস্টেরেজ এনজাইমটার অভাব। এই যে অ্যান্টিকোলিনেস্টেরেজ এনজাইম না থাকার জন্য তো কি হলো, অ্যাসিটাইলকোলিন আসতে পারলো না, অ্যাসিটাইলকোলিন না আসতে পারলে মাসেল কন্ট্রাকশন হলো না। সো ইট ইজ এন এক্সট্রিম ফর্ম অফ মায়াস্থেনিক গ্র্যাভিস, যেটাকে আমরা মায়াস্থেনিক ক্রাইসিস বলছি। তাহলে অ্যান্টিকোলিনেস্টেরেজ না থাকার জন্য অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ এনজাইমটা বাড়লো না, আলটিমেটলি অ্যাসিটাইলকোলিনের অভাবটা হয়ে গেল, যার জন্য রেসপন্স পাচ্ছে না। আর এটা কি বিপরীত ঘটনা, যেখানে হচ্ছে ওভারডোজ অফ অ্যান্টিকোলিনেস্টেরেজ দিয়ে দাও অ্যান্টিকোলিনেস্টেরেজ, তাহলে কি হবে, অ্যাসিটাইলকোলিনেস্টেরেজকে কাজ করতে দিবে না, তাহলে অ্যাসিটাইলকোলিন বেশি হয়ে যাবে। অ্যাসিটাইলকোলিন বেশি হওয়ার ঘটনাটার নামই হচ্ছে কোলিনার্জিক ক্রাইসিস। ঠিক আছে, মায়াস্থেনিক ক্রাইসিসে তুমি দেখছো যে অ্যাসিটাইলকোলিন কম, তাহলে অ্যাসিটাইলকোলিন বাড়াতে হবে, তাহলে এড্রোফোনিয়াম দিলে এটা ইমপ্রুভ করবে। আর যদি কোলিনার্জিক ক্রাইসিসে অ্যাড্রোফোনিয়াম দাও, তাহলে আরো অ্যাসিটাইলকোলিন বেড়ে কন্ডিশনটা আরো ওয়ার্সেনিং হবে। আর মায়াস্থেনিক ক্রাইসিসে তুমি যদি মাসেল রিল্যাক্সেন্ট আরো দাও, তাহলে সিম্পটমগুলো আরো অ্যাগ্রাভেট করবে, কিন্তু কোলিনার্জিক ক্রাইসিস হবে না। মায়াস্থেনিক ক্রাইসিসের জন্য ট্রিটমেন্ট হিসেবে তোমাকে দিতে হবে নিওস্টিমিন, আর কোলিনার্জিক ক্রাইসিস তোমাকে অ্যান্টিমাস্কারিক দিতে হবে, অ্যাট্রোপিন। এই হচ্ছে পার্থক্যগুলো। ঠিক আছে, এটা আর বলবো না, এটা আগের কথাই চর্বিত চর্বণ বারবারি থেরাপিউটিক ইউজ অ্যাজ ইন জেনারেল। জিআইটি তে বেথানিকল ইউজ করা হয়, পোস্টঅপারেটিভ কনজেনিটাল মেগাকোলন রিফ্লাক্স এসোফেজিসে। ইউরিনারি ব্লাডারে তুমি বেথানিকল কার্বাকল পাবা পোস্টঅপারেটিভ রিটেনশন হলে। তারপরে জেরোস্টোমিয়াতে যেখানে সিক্রেশন স্যালারি সিক্রেশন কম, সেখানে তুমি এটা পাইলোকার্পিন দিতে পারো। অপথ্যালমিক পাইলোকার্পিন গ্লুকোমাতে ইউজ করি, ঐক্যথাইরয়েড ইউজ করি। মাসকুলার জাংশনে মায়াস্থেনিক গ্র্যাভিসে তুমি ডায়াগনোসিসের জন্য এড্রোফোনিয়া, ট্রিটমেন্টের জন্য নিওস্টিমিন ইউজ করছো। তারপরে হার্টে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থাকলে দিতে পারো, কারণ ব্র্যাডিকার্ডিয়া করে। অ্যান্টিমাস্কারিক ড্রাগ পয়জনিং যদি হয়, যেমন অ্যাট্রোপিন পয়জনিং, সেক্ষেত্রে তোমাকে অ্যাসিটাইলকোলিন বাড়াতে হবে, কারণ অ্যাসিটাইলকোলিন আর অ্যাট্রোপিনের যে এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল রিভার্সিবল কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। আমরা অ্যাট্রোপিন পড়ানোর পরে আমরা আবার করবো। সিএনএসে তোমরা দেখেছো ট্যাকপিন দিচ্ছি, অ্যালজিমার্স ডিজিজে ডোনেটেবল গ্যালাথিনিন, এগুলো নতুন ড্রাগ, এগুলো হেপাটোটক্সিসিটি কম। এই ঠিক আছে, মোটামুটি এইটুকুন জানলে আমার হবে। এখন কোনো কোশ্চেন আছে? আজকে ছিল ইনডাইরেক্ট অ্যাক্টিভ কোলিনার্জিক ড্রাগ, যেটা আমরা আরেকটা নাম বলছি অ্যান্টিকোলিনেস্টেরেজ ড্রাগ। তাহলে এখন তোমাদের কোশ্চেন বলো, কেউ বুঝতে পারো না কোনো অংশে? হ্যালো, কোনো পাইনি? বুঝতে পারছো আজকে ক্লাসটা? অ্যাসিটাইলকোলিন পড়াইছি যে কথাগুলো দিয়ে, সেই কথাগুলোই মনে রাখবা মূলত। তবে অ্যাসিটাইলকোলিন এবং কোলিনামাইমেটিক ড্রাগগুলো সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, আর আজকে যেগুলো বললাম তারা সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, কিন্তু তারা অ্যাসিটাইলকোলিনের ভেঙে যাওয়াটাকে বন্ধ করে দেয় এবং আলটিমেটলি তারা রেসপন্স করছে অ্যাসিটাইলকোলিনের দ্বারা। ঠিক আছে, তাহলে এখন এই হচ্ছে আজকের ক্লাসের কথা ছিল, কিভাবে তারা করছিল। ঠিক আছে, কোশ্চেন আছে কারো কোনো? হ্যাঁ,
ম্যাম আমাদের ওপিসি পয়জনিং ফরেন্সিকে হ্যাঁ, ওই মানে এটা ট্রিটমেন্টে হ্যাঁ। মানে 15 থেকে 7 মিনিট পর ওটা ডাবল দিতে বলছিল অ্যাট্রোপিন ডোজটা। না কিন্তু অসুবিধা নাই, অ্যাট্রোপিন ওই তো বললাম তো 15 থেকে 30 মিনিট 60 মিনিট পর পর তো বাড়াতে বলছে, 100 পর্যন্ত যাওয়া যায় বলছে, সেটাই তো তুমি আগে শিখছো আর কি, সেই কথাটাই বলবো এখন। মানে আমি ম্যাম কোথায়? আমাদের প্রফেসর সেলিম ভাই ডিসকানেক্ট আসছে। হয়ে গেছে মনে হয়। প্রফেসর সেলিম ভাই কাবিনেতে করতে গিয়ে কাজ সারা দিছে। এই শোনা যাবে। সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি? ঈশা ম্যামকে কল দিয়ে দেখ। ম্যামের মোবাইল কোথায় রাখিয়ে আসতে বলছে না? সেলিম হ্যাঁ, ভাইকে sorry, কল sorry. দে, সেলিম ভাইকে কল দে। জুমই বেস্ট মিট থেকে। आखिर बाप बाप होता है।